জেমস বন্ডের দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ সিনেমায় জেমস বন্ডের একটা বিখ্যাত ডায়লগ ছিল, যদি সুইস ব্যাংকেও বিশ্বাস করা না যায় তাহলে বিশ্বাস কার ওপরে করবে? If you can't trust a Swiss banker, what's the world come to? এই সিনেমায় সুইস ব্যাংকের কর্মীদের বন্দুকের নলের সামনে রাখা হয়েছিল, তবুও ব্যাংকের কোনো তথ্যই তারা প্রকাশ করেনি। বুঝতেই পারছেন যে কতখানি নিরাপদ এই সুইস ব্যাংক। তাই প্রশ্ন হলো, সুইস ব্যাংক তার নিরাপত্তার জন্য সারা বিশ্বে এত বিখ্যাত কেন, এবং কেন পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তিরা সুইস অ্যাকাউন্টেই টাকা জমা রাখে? এর সুবিধা কি? আপনি চাইলেই কি ভারত থেকে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবো? আর যদি পারি তবে তার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে, এবং সুইস ব্যাংকের নাম্বারড অ্যাকাউন্ট কেন এত জনপ্রিয়? এই সব কটা বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা গভীর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তবে তার আগে একটা অনুরোধ, সুজিত দেবনাথ ফাইন্যান্স এই চ্যানেলটা আমাদের একেবারে নতুন একটা চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিশ্চয়ই। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলুন শুরু থেকে শুরু করি। সুইস ব্যাংক সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের বুঝে নিতে হবে ব্ল্যাক মানি বা কালো টাকা আসলে কি। দেখুন, ব্ল্যাক মানি বা কালো টাকা হলো এমন টাকা বা অর্থ যার উৎস সরকার বা ট্যাক্স কর্তৃপক্ষের কাছ থেকে লুকোনো হয়। সোজা কথায় কালো টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকা অথবা হিসেব বহির্ভূত টাকা। এই কালো টাকার দুই ধরনের উৎস হতে পারে। এক, অবৈধ কাজ থেকে ব্ল্যাক মানি, যেমন চুরি, বাজি, লুটপাট, চোরাচালান। উদাহরণস্বরূপ, যদি কেউ অবৈধভাবে সোনা বা হিরে নিয়ে আসে, তা বিক্রি করে, তখন সেই অর্থ তো সরকারকে দেখানো যাবে না, তখন সেটা ব্ল্যাক মানি হিসেবে গণ্য হবে। দুই, বৈধ কাজ থেকে লুকোনো অর্থ। ধরা যাক একজন দোকানদার তার দোকান থেকে জিনিস বিক্রি করছে, কিন্তু বিক্রির বিল দিচ্ছে না এবং নগদ অর্থ জমা করছে। এর মাধ্যমে সে কর ফাঁকি দিচ্ছে, তখন সেই নগদ অর্থও কিন্তু ব্ল্যাক মানি। আশা করি বিষয়টা বুঝলেন। এখন যাদের কাছে ব্ল্যাক মানি বা কালো টাকা থাকে, তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে সেটাকে লুকোয়। এর মধ্যে সবচেয়ে পরিচিত উপায় হলো সুইস ব্যাংকে টাকা জমা রাখা। সুইস ব্যাংকের নাম্বারড বা গোপন অ্যাকাউন্টে টাকা রাখলে সরকারের নজর এড়িয়ে নিরাপদে টাকা রাখা সম্ভব হয় বলেই পৃথিবীর সব দেশের প্রভাবশালী মানুষরাই সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখেন। এখন এখানে একটা সাধারণ কনফিউশন সবারই হয়, তাই শুরুতেই কনফিউশনটা দূর করে দিই। দেখুন, সুইস ব্যাংক বলতে কেবলমাত্র একটা ব্যাংকেই বোঝায় এরকম কিন্তু ব্যাপার নয়। সুইজারল্যান্ডের সব ব্যাংকেই সুইস ব্যাংক বলা হয়। 1730 সালে সুইজারল্যান্ড সরকার একটা আইন প্রণয়ন করে সুইজারল্যান্ডের সব ব্যাংককে তাদের ব্যাংকের গ্রাহকদের তথ্য প্রকাশ না করতে বাধ্য করে। আর এই নীতি গ্রহণ করার ফলে এরপর জেনিভা, ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশের ক্ষমতাধর ব্যক্তিরা সুইস ব্যাংকে অর্থ জমা করতে শুরু করে। আর এভাবেই সুইজারল্যান্ডের সব ব্যাংকেই গোপনীয়তার সংস্কৃতি শুরু হয়। আর সেই অর্থে সুইস ব্যাংক তখন থেকেই সুইস ব্যাংক হয়ে ওঠে। এরপরে 1934 সালে সুইস সরকার ব্যাংকিং অ্যাক্ট 1934 আইন প্রণয়ন করে। সেখানে আর্টিকেল 47 অনুযায়ী কোনো ব্যাংক যদি গ্রাহকের তথ্য বিশ্বের কোনো সরকার বা ট্যাক্স সংস্থার কাছে দেয়, তাহলে সেটা হবে দণ্ডনীয় অপরাধ, এবং সেই অপরাধে 5 বছরের পর্যন্ত জেলও হতে পারে। আর এই আইন পাশ হওয়ার পরই সুইজারল্যান্ড পৃথিবীর ধনী এবং ক্ষমতাধর ব্যক্তিদের কাছে কালো টাকা গোপন করার জন্য একটা আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে। তাছাড়া সুইস ব্যাংকের আরেকটা বড় বিশেষত্ব হলো এরা সবসময়ই রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকে। সুইজারল্যান্ডের সঙ্গে আজ পর্যন্ত কোনো দেশেরই কোনো যুদ্ধ হয়নি, এমনকি শীতল যুদ্ধ পর্যন্ত হয়নি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও সুইজারল্যান্ড কোনো যুদ্ধে জড়ায়নি বা কোনো পক্ষ নেয়নি। আর এই সব কারণেই সুইস ব্যাংক সবার কাছেই প্রথম পছন্দের। যেমন ওসামা বিন লাদেনের প্রথম পছন্দ ছিল এই সুইস ব্যাংক। আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এবার প্রশ্ন হলো, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়? দেখুন, সারা পৃথিবীর যে কোনো মানুষই যে কোনো সময়ই সুইস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারে। তবে সমস্যাটা হলো, সেক্ষেত্রে ন্যূনতম 10 লাখ সুইস ফ্র্যাঙ্ক প্রয়োজন, ভারতীয় রুপিতে যার পরিমাণ হলো 8 কোটি 80 লক্ষ রুপি মাত্র।
অ্যাকাউন্ট হোল্ডারের বয়স ন্যূনতম 18 বছর হতে হবে এবং কমপক্ষে 6 মাসের বৈধ পাসপোর্ট থাকতে হবে। অর্থাৎ সুইস ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট যে কেউই খুলতে পারে, এমনকি আমরা ভারত থেকেও খুলতে পারি যদি ন্যূনতম শর্তগুলো পূরণ করা যায়। কিন্তু সুইস ব্যাংকের একটা বিশেষ ধরনের গোপন অ্যাকাউন্ট রয়েছে যাকে বলা হয় নাম্বারড অ্যাকাউন্ট। আর এই নাম্বারড অ্যাকাউন্টের জন্যই সুইস ব্যাংক বিখ্যাত। এই অ্যাকাউন্টেই পৃথিবীর ক্ষমতাধর এবং ধনী মানুষেরা তাদের অর্থ রাখে। নাম্বারড অ্যাকাউন্ট সাধারণ অ্যাকাউন্ট থেকে অনেকটা আলাদা। এই নাম্বারড অ্যাকাউন্ট খোলাটা আবার সহজও নয়, এর জন্য আপনাকে সরাসরি সুইজারল্যান্ডে যেতে হবে। এই নাম্বারড অ্যাকাউন্ট আপনার গোপনীয়তা সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখে। বিশ্বের কোনো শক্তিশালী সরকারের সঙ্গে যদি ট্যাক্স সম্পর্কিত তথ্য বিনিময় চুক্তি না থাকে, তাহলে সুইস ব্যাংক আপনার কোনো তথ্যই আপনার দেশকে শেয়ার করবে না। এই নাম্বারড অ্যাকাউন্টে নামের পরিবর্তে একটা ইউনিক নম্বর থাকে। ব্যাংকের কিছু কর্মকর্তা ছাড়া অন্য কেউ জানতে পারে না যে এই অ্যাকাউন্টে ঠিক কি হচ্ছে। সাধারণত যদি ভারতের কাউকে টাকা পাঠাতে হয় তাহলে প্রাপকের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, ব্রাঞ্চের নাম ইত্যাদি দরকার হয়। কিন্তু সুইস ব্যাংকের নাম্বারড অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র একটা সংখ্যা শেয়ার করলেই কাজ শেষ। ব্যাংকের কিছু কর্মকর্তার কাছে শুধু বিস্তারিত ইনফরমেশন থাকে, বাকিটা আর কারো কাছে থাকে না, কারো কাছে যায়ও না। একবার সুইস ব্যাংকের নাম্বারড অ্যাকাউন্ট খোলার পর গ্রাহকের গোপনীয়তা রক্ষা করাই সুইস ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার হয়। নাম্বারড অ্যাকাউন্টের কম্পিউটারেও কিন্তু গ্রাহকের নাম থাকে না, এমনকি ওই ব্যাংকের কোনো কর্মীও আপনার পরিচয় দেখতে বা জানতে পারবে না। সাইবার ক্রাইম ঘটলেও আপনার নাম কোনোভাবেই বের হবে না। এমনকি ব্যাংক স্টেটমেন্টেও অ্যাকাউন্ট হোল্ডারের নাম থাকে না, শুধু একটা নম্বর থাকে। এই নাম্বারটাই পুরো অ্যাকাউন্টের ভিত্তি। নাম্বারড অ্যাকাউন্ট পরিচালনা করা ব্যয়বহুলও কিন্তু। বার্ষিক খরচ প্রায় $3000 তাছাড়া আপনি সুইজারল্যান্ডের বাইরে থাকলে ব্যাংক আপনাকে নন রেসিডেন্সিয়াল ফিজও কিন্তু চার্জ করবে। তবে এত খরচ হলেও সুইস ব্যাংক আপনাকে এমন কিছু সুবিধা দেয় যাতে ব্যাংক স্টেটমেন্ট আপনার দেশে পৌঁছয় না, যাতে করে আপনার ব্যাংকের কোনো তথ্যই আপনার দেশের সরকারের কাছে কোনো অবস্থাতেই যায় না। তাছাড়া নাম্বারড অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে চেকবুকও দেওয়া হয় না, কারণ এতে ওই অ্যাকাউন্টের গোপনীয়তা নষ্ট হতে পারে। তবে চাইলে সুইস ব্যাংক আপনাকে ট্রাভেলার্স চেক দেয়, যে চেকে সব তথ্য এবং নির্দিষ্ট অর্থের উল্লেখ করা থাকে। মানে যেমন ধরুন 500 টাকার নোট, তেমনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা লেখা ট্রাভেলার্স চেক, যেটাকে কেবল মুদ্রা বা টাকার নোটের মতোই ব্যবহার করা যায়। কখনো কখনো কোনো সেলিব্রিটির বাড়ি তল্লাশি করার সময় সুইস ব্যাংকের ট্রাভেলার্স চেক ধরা পড়েছে, এই রকম খবর আপনারা পেয়ে থাকবেন। তবে ব্যাংক এই চেকের জন্যও কিন্তু 1% কমিশন নেয়। তাছাড়া সুইস ব্যাংকের নাম্বারড অ্যাকাউন্টে সেফ ডিপোজিট বক্সও ভাড়া নেওয়া যায়। সেফ ডিপোজিট বক্স হলো লকারের মতো, এখানে সোনা, হিরে, প্লাটিনাম বা অন্যান্য মূল্যবান জিনিস রাখা যায়। তবে বিশেষ গ্রাহকদের জন্য সুইস ব্যাংকের গোপন ভল্টও আছে, যে ভল্টগুলো ভূগর্ভস্থ বাংকারে থাকে। এই বাংকারগুলো মানুষ তাদের সোনা, হিরে এবং অন্যান্য মূল্যবান জিনিসকে লুকিয়ে রাখতে পারে। এই বাংকারগুলো সুইজারল্যান্ডের পাহাড়ে অবস্থিত। সুইজারল্যান্ডের মিলিটারিরা এগুলোকে তৈরি করেছিল, পরে সুইস ব্যাংক এগুলোকে কিনেছে। এইগুলো সব গ্রাহকদের জন্য নয়, কিন্তু শুধুমাত্র যারা বিভিন্ন ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্সকে উত্তীর্ণ করেছে তাদের জন্য এই ভল্ট। বাংকারগুলো রাস্তার মাধ্যমেও আবার সংযুক্ত নয়, শুধুমাত্র প্লেন বা হেলিকপ্টারে করেই কিন্তু এই বাংকার ভল্টে পৌঁছানো যায়। বুঝতেই পাচ্ছেন যে এর নিরাপত্তা কতখানি কঠোর। এই লকারের বার্ষিক ভাড়া কত জানেন? বার্ষিক ভাড়া হচ্ছে $5,00,000, মানে ভারতীয় টাকায় যা হচ্ছে 4.5 কোটি টাকার মতো। একবার ভাবুন, যে ভল্টের ভাড়া বছরে 4.5 কোটি টাকা, তাহলে কল্পনা করুন যে এখানে রাখা জিনিসের মূল্য কত হবে। তা সত্ত্বেও বিশ্বের অনেক ধনী ব্যক্তি এই ভল্ট ভাড়া নেন।
2008 সালের আর্থিক সংকটের পরে বিশ্বের বহু ধনকুবের কারেন্সির ওপরে ভরসা না করে সোনা এবং হিরে কিনে এই বাংকারে রেখেছেন এবং নির্দিষ্ট কোডের মাধ্যমে এই সম্পদ তারা তাদের ছেলে মেয়েকে হস্তান্তরও করতে পারেন। তবে এখানে বলে রাখি যে কিছু পরিস্থিতিতে সুইস ব্যাংক তাদের গ্রাহকের তথ্য সেই দেশের সরকারের কাছে হস্তান্তরও করতে পারে, তবে সেক্ষেত্রে সরকারের কাছে যথেষ্ট অপরাধমূলক অভিযোগ থাকতে হবে। তবে মনে রাখতে হবে যে সুইজারল্যান্ডে ট্যাক্স ফ্রডটা বড় অপরাধ হিসেবে গণ্য হয় না, তাই শুধুমাত্র ট্যাক্স ফ্রডের ক্ষেত্রে কোনো দেশকে কিন্তু তথ্য দেওয়া হয় না। তবে সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অনুযায়ী মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন বা ব্ল্যাকমেলিংয়ের ক্ষেত্রে তথ্য শেয়ার করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে কেবল তথ্যই শেয়ার হবে, টাকা কিন্তু শেয়ার হবে না। এই তথ্য কেবল অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার উদ্দেশ্যেই শেয়ার করা হয়, তবে আগে অবশ্য এমনটাও ছিল না। সুইস ব্যাংক কোনো পরিস্থিতিতেই তথ্য শেয়ার করতো না, তবে এখন আন্তর্জাতিক নিয়মে অনেক কিছু পরিবর্তন হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে তারা তথ্য শেয়ার করতে বাধ্য হয়। সুইস ব্যাংকের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো অন্যান্য ব্যাংকে টাকা রাখলে গ্রাহককে সুদ দেওয়া হয়, যেমন ভারতের ক্ষেত্রে 2.5 থেকে 7% সুদ দেওয়া হয়, কিন্তু সুইস ব্যাংকে সুদ -0.75%, অর্থাৎ উল্টে আপনাকেই ব্যাংককে সুদ দিতে হয়। মানে আপনি যদি 1 লাখ টাকা রাখেন তাহলে আপনাকে প্রতি বছর 750 টাকা করে সুদ দিতে হবে। তবুও যারা এখানে টাকা রাখেন তারা লাভেই থাকেন, কারণ সুইজারল্যান্ডের মুদ্রা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত স্থিতিশীল। যেমন আজ 1 সুইস ফ্র্যাঙ্ক মানে 88 টাকা, 2010 সালে 1 সুইস ফ্র্যাঙ্ক মানে 44 টাকা ছিল। অর্থাৎ কেউ 2010 সালে তাদের মুদ্রা সুইস ফ্র্যাঙ্কে রূপান্তর করে সুইস ব্যাংকে জমা রাখলে এখন তার মূল্যটা ঠিক দ্বিগুণ হয়ে যেত। কিভাবে এটা হয়? কারণ সুইজারল্যান্ডের অর্থনীতি অন্যান্য দেশের অর্থনীতির মতো নয়। অন্যান্য দেশে মুদ্রাস্ফীতি বাড়ে, কিন্তু সুইজারল্যান্ডে মুদ্রাস্ফীতি খুব কম পরিমাণে বাড়ে, কখনো কখনো তো বাড়েও না। সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে 1% বা তার কম বাড়ে। 2022 সালে যখন অন্যান্য দেশগুলোর অর্থনীতি খুবই খারাপ অবস্থায় ছিল, তখন সুইজারল্যান্ডের মুদ্রাস্ফীতি ছিল মাত্র 1.3%। যার মানে হলো সুইস অর্থনীতি খুবই স্থিতিশীল একটা অর্থনীতি। আশা করি এই অবধি আপনারা বুঝলেন। এবার আসি ব্যাংক নমিনির বিষয়, মানে যদি সুইস ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় তাহলে কি হবে? যদি তার নমিনি থাকে তাহলে টাকা নমিনির অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, কিন্তু যদি নমিনি না থাকে এবং অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় তাহলে সুইস ব্যাংক কিন্তু কিছু জানে না, কারণ তারা কখনোই নিজে থেকে অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে কখনোই যোগাযোগ করবে না। তবে এখন সুইস ব্যাংকের একটা নতুন নিয়ম হয়েছে, যে কোনো অ্যাকাউন্টে যদি টানা 10 বছরের মধ্যে কোনো কার্যকলাপ না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে ব্যাংক যোগাযোগ করতে পারে, আর যদি যোগাযোগ সম্ভব না হয় তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা ব্লক করে দেবে সুইস ব্যাংক। ওসামা বিন লাদেনের অ্যাকাউন্টে 10 বছর কোনো কার্যকলাপ না হওয়ায় 1997 সালে তার ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয়েছিল। তখন অবশ্য এই ধরনের অ্যাকাউন্টের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ছিল না। আমেরিকার চাপ ছিল যে আল কায়দার অর্থ সুইস ব্যাংকে আছে, ফলস্বরূপ আল কায়দার সুইস ব্যাংক অ্যাকাউন্ট থেকে $25.5 মিলিয়ন তখন ব্লক করা হয়। যাই হোক, 2013-14 নাগাদ সুইস ব্যাংকের কার্যক্রম নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক শুরু হলে 2014 সালে সুইজারল্যান্ড ভারত সহ 50টি দেশের সঙ্গে তথ্য বিনিময় চুক্তিতে স্বাক্ষর করে। এই সময় ভারতের নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতি দেয় যে সুইজারল্যান্ড থেকে কালো টাকা তিনি দেশে ফিরিয়ে আনবেন, এবং সেই মতো 2018 সালে ভারত এবং সুইজারল্যান্ডের মধ্যে তথ্য বিনিময় চুক্তিও কিন্তু স্বাক্ষরিত হয়ে যায়। এর অধীনে সুইস ব্যাংক ভারতীয় নাগরিকদের অ্যাকাউন্টের অর্থনৈতিক তথ্য ভারতীয় ব্যাংকে শেয়ার করে। সেই চুক্তি অনুযায়ী প্রথম তালিকা 2019 সালের সেপ্টেম্বর মাসে আসে, যার মধ্যে অনেক বড় বড় মানুষের নাম ছিল। দ্বিতীয় তালিকা আসে অক্টোবর 2020 সালে, তৃতীয় তালিকা আসে অক্টোবর 2021 সালে, আর চতুর্থ তালিকা অক্টোবর 2022 সালে ভারতে আসে। এই তালিকায় সুইজারল্যান্ডের ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ভারতের নাগরিকদের নাম, ঠিকানা, বসবাসের দেশ, ট্যাক্স আইডি নম্বর, অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ব্যাংকের বিস্তারিত তথ্য ভারতকে শেয়ার করেছিল। কিন্তু এই তালিকাগুলো কোনো কাজেই আসেনি, কারণ ভারতের ব্ল্যাক মানি অ্যাকাউন্ট হোল্ডাররা
অধিকাংশই ভারতীয় নাগরিক হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলেইনি। মরিশাসের মতো কিছু ছোট দেশ যেখানে কঠোর নিয়ম নেই, তারা সেই সব দেশের নাগরিক হিসাবে সুইস অ্যাকাউন্ট খুলেছিল। 2015 সালে ইন্ডিয়া এক্সপ্রেস সুইস লিক নামে কিছু ব্যক্তির নাম প্রকাশ করে। এতে মুকেশ আম্বানি, অনিল আম্বানি এবং অনেক মুখ্যমন্ত্রীরও নাম ছিল। তবে অধিকাংশ বিশেষজ্ঞরাই মনে করেন যে ওই প্রকাশিত অফিসিয়াল তথ্যে যে ভারতীয়দের নাম প্রকাশ করা হয়েছিল সেগুলো তাদের বৈধ টাকা বা লিগ্যাল মানি। আসলে ভারতের কেউ ভারত থেকে ডিরেক্টলি সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখে না। ভারতের ব্ল্যাক মানি মূলত ট্যাক্স হ্যাভেন নামে পরিচিত 5-6টি ছোট ছোট দ্বীপ রাষ্ট্র থেকে হাওলার মাধ্যমে অন্যান্য দেশে স্থানান্তরিত হয়। আবার যারা টাকা রাখে তারা অন্য দেশের নাগরিক হিসাবে ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলে, তারপরে হাওলার মাধ্যমে টাকা রাখে। ফলে ওই টাকার উৎস খুঁজে বের করাটাও কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। তবে ভারতে গত 15 বছর ধরে ব্ল্যাক মানি নিয়ে জোর বিতর্ক চলেছে। আপনারা জানেন, প্রথমে ব্ল্যাক মানি নির্মূলের নামে ডিমনিটাইজেশন করা হয়, এরপরে সুইস অ্যাকাউন্টের তথ্যও দেশে আসে, কিন্তু বড় পরিমাণে কালো টাকা আজ পর্যন্ত কিন্তু সুইস ব্যাংক থেকে দেশে ফিরে আসেনি। কেন আসেনি? এই প্রশ্নের উত্তর দুটো। এক হচ্ছে সর্ষের মধ্যে ভূত, আর দুই হচ্ছে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। মানে যারা তদন্ত করে কালো টাকাকে দেশে আনবে তাদের নিজেরই কিন্তু কালো টাকা সুইস ব্যাংকে রাখা আছে, আর বাকি যারা আছে তারা এই ক্ষমতাধর মানুষদের খুব কাছের মানুষ। এমন পরিস্থিতিতে আমাদের দেশে বারবার সরকার পরিবর্তিত হয়, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, আবার কখনো কোয়ালিশন সরকার আসে। প্রকাশ্য মঞ্চে এরা একে অপরের বিরুদ্ধে অভিযোগও করে, কিন্তু কোনো সরকারই আজ পর্যন্ত কোনো কালো টাকা দেশে ফেরত আনেনি, আর আনবে বলেও আমার মনে হয় না। তো এই হলো পুরো গল্প। আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করবেন, আর এই রকম জটিল বিষয় সহজ ভাষায় বুঝতে আমাদের এই নতুন চ্যানেল সুজিত দেবনাথ ফাইন্যান্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার নিউ চ্যানেল। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপরে আপনি অর্থনীতির কোন জটিল বিষয়ের ওপরে সহজ সরল ভাষায় ভিডিও চান। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার কিন্তু আমি নিজে অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।